হচ্ছে সোমেশ্বরী নদী। পাহাড়ের সৌন্দর্য, পাহাড়ের উপর ওঠার পর যানটা বের হয়ে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে গরম। আসলে এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে, মানে মন থেকে বলতেছি, অনেক সুন্দর জায়গাটা। এখন নৌকা নিয়ে 0 পয়েন্টে যাচ্ছি, তো চলে যাব, কারণ এপাশে এই পাহাড়ের উপরেই ইন্ডিয়ান বিএসএফ এর ক্যাম্প আছে। সাধু জোসেফ উনি বাইবেল পড়তেছেন এবং তার অনুসারীরা তাকে অনুসরণ করতেছে। ভিডিওতে আপনাদেরকে দেখাবো চীনামাটির পাহাড়, কমলা বাগান, সোমেশ্বরী নদী এবং রানীখাং গির্জা। সমস্ত কিছু এই ভিডিওতে কভার করব, পুরো ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। আমি যে স্থানটা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সোমেশ্বরী নদী। তো এই নদীতে প্রচুর পরিমাণে বালু উত্তোলন করা হয়। আপনারা দেখতে পারতেছেন যে জায়গায় জায়গায় থেকে অনেক বালু এখানে উত্তোলন করা হয়েছে। কিছু কিছু জায়গায় পানি আছে, আবার কিছু কিছু জায়গায় বালু উত্তোলন করে ওখান থেকে উঁচা করে রাখা হয়েছে। এখান থেকে আপনার ট্রাকের মাধ্যমে সারা দেশে সাপ্লাই করা হয়। তো আসলে যে বালুটা এটা হচ্ছে বিট বালু, মোটা একটা বালু। শ্যালো মেশিনের মাধ্যমে এখান থেকে বালুগুলো পাইপ দিয়ে এই উপরে যে দেখা যাচ্ছে উঁচু জায়গা, তো এই পাইপ দিয়ে ওখানে বালুটা ফেলার পর এখানে ওই যে নেট দেখা যাচ্ছে, এই নেটটা দিয়ে এখানে বালুগুলো শিফটারিং করা হয়। শিফটারিং করার পরে যেগুলো যে পাথর সেগুলো হচ্ছে আলাদা করা হয়, আর যেটা বালু সেটা আলাদা করা হয়। আমরা এখন বাইকে চড়ে রওনা হয়েছি আমাদের প্রথম গন্তব্যের দিকে, চীনামাটির পাহাড়। আমি চলে এসেছি চীনামাটির পাহাড়। দেখতে পারতেছেন পিছনে পাহাড়টা কত সুন্দর দেখতে, কিছুটা গোলাপি কালারের মতো। এই যে দেখতে পারতেছেন এই যে কালারটা। আপনারা যদি এই চীনামাটি পাহাড় বিরিশিরিতে আসেন, প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য যতই দেখি ততই প্রকৃতির প্রেমে পড়ে যাই। এই জায়গাতে মূলত 2টা পাহাড়, একটা হচ্ছে আমার পিছনে দেখতে পারতেছেন, একটা হচ্ছে ওই যে সূর্যের আলোর কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না, ওই একটা পাহাড়। আমরা এই পাহাড়টা মোটামুটি ঘুরে দেখলাম, এখন আমরা ওই উঁচা পাহাড়টাতে যাব। এই প্রচন্ড গরমের ভিতর পাহাড়ে উঠতেছি, তো বুঝতে পারেন যে আসলে পাহাড়ে উঠতে কতটা কষ্ট হয়। তারপরেও করতেছি শুধু আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। তো আপনারা তো বুঝতে পারতেছেন কি করতে হবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং একটি ফলো দিয়ে দিন। অনেক উঁচু পাহাড়টা, এই প্রখর তীব্রতা রোদের ভিতর, তারপরেও আমরা স্ট্রাগল করতেছি। এখান দিয়ে এই পাহাড়ের যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পাথরগুলা, এগুলো পায়ের নিচে পড়ে মানে বলের মতো ট্রিপ কাটতেছে, মানে ওঠা অনেক ঝুঁকিপূর্ণ। এখানে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাথর সমস্ত কিছু সম্মিলিত হয়ে একটা পাহাড় গঠিত হয়েছে। এখানে অনেকটা উপরে উঠছি, এই যেখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের সৌন্দর্য। আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি পাহাড়ে উঠে পড়েছি। প্রচণ্ড রোদ, তীব্রতা কতটা বেশি আপনারা জানেন, কারণ এই বছরে রোদের তাপমাত্রা অনেক বেশি। তারপরে এখনও কোনো জায়গায় বৃষ্টি হয়নি, এই কারণে আরও প্রখর গরম। এখান থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাই পাহাড়ের উপর থেকে। এই যে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। আসলে প্রকৃতি কত সুন্দর, এটা আসলে নিজ চোখে না দেখলে কখনো বোঝা যায় না। এই কথাটি আমি প্রায় ভিডিওতে বলে থাকি। আসলে আমি বুঝতে পারতেছি না যে চারিপাশে সমতল জায়গা, মাঝখানে কোনো পাহাড়,
হয়তো এরকম হয়তো যে পুরাটা এরিয়া জুড়ে পাহাড়, কিন্তু এরকম না, এটা হচ্ছে একদম মাঝখানে পাহাড়, চার সাইডে সমতল ভূমি। আল্লাহর সৃষ্টি কতটাই যে সুন্দর সেটা আপনারা দেখতেই পারতেছেন, এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর উপরে ওঠার পর যেন জানটা বের হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে গরম। তো এখানে বেশিক্ষণ থাকতে পারতেছি না, দেখি সামনে গন্তব্যের দিকে রওনা হই। পাহাড়ে উঠতেও যেরকম বাড়তি সতর্ক থাকতে হয়, আবার নামার সময়ও সতর্ক থাকতে হয়, কারণ দেখতে পারতেছেন এখান থেকে পাটা স্লিপ করলে একদম নিচে যায় পড়তে হবে। এখানে এরকম কোনো সিস্টেম নেই বা কোনো গাছও নেই যে আপনি এখানে একটু স্লিপ করছেন যে কোনো কিছু ধরে আঁকড়ে ধরে থাকবেন, এরকম কোনো অবস্থা নেই এখানে, একদম খাড়া ঢাল। চীনামাটি পাহাড় ঘুরে দেখা শেষ করার পর এখন আমরা যাচ্ছি কমলা বাগান। চলে এসেছি কমলা বাগানে। তখন আমরা কমলা বাগানে উঠবো, এটা দেখতে টিলার মতো উঁচু, এখন উঠতেছি। কমলা বাগানে আপনারা টিলা ওঠার সময় হাতের বাম পাশে এরকম সুন্দর সুন্দর পাম গাছ দেখতে পারবেন। তো গাছগুলো এখনো বড় হয়নি, ফল আসেনি। ভাবছিলাম টিলাটা ছোট, আসলে যতটা ছোট ভাবছি আসলে এতটা ছোট না, ভালোই পরিমাণে উঁচু। অনেকটা উপরে আসছে, এখনো অনেকটা পথ বাকি। এই যে নিচে অনেক গভীর। আমার যেহেতু অ্যাডভেঞ্চার করতে ভালো লাগে, তাই আমি পাহাড়ে উঠতেছি। আলহামদুলিল্লাহ আমরা কমলা বাগানে উপরে উঠেছি, উপরে যে টিলাতে উঠেছি। তো নাম যেহেতু কমলা বাগান, এখানে কমলা গাছের কোনো অস্তিত্বই নেই। এটা আসলে কমলা বাগান বললে ভুল হবে, এটা যদি পাম গাছের বাগান বলতো তাহলে ঠিক হইতো, কারণ ওঠার সময় পাম গাছ দেখছি, এখানে ওঠার পরেও নিচেও এখানে অসংখ্য পাম গাছ। কমলা বাগানে পাম গাছের পাশাপাশি ওঠার পর হাতের ডান সাইডে দেখতে পারবেন এই যে উঁচা একটা ওয়াচ টাওয়ার, এটা হচ্ছে বিজিবি টাওয়ার। আমরা যেহেতু বর্ডার এলাকায় আসছি, তো এখানে আমাদের বাংলাদেশের বিজিবিদের যে টাওয়ার, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওই যে পুরে ওয়াচ টাওয়ারে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু এই যেখানে সিঁড়িতে এখানে কাঁটা তার লাগিয়ে রাখছে যেন কেউ উঠতে না পারে। কমলা বাগান থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। কমলা বাগান থেকে চলে গিয়েছিলাম, কিন্তু ওই পাশে যে দোকানপাট সমস্ত কিছু বন্ধ, মানে পানির প্রচণ্ড পরিমাণে পিপাসা লাগছে। তো শুনছি আশেপাশে পানি খাওয়ার নাকি ঝর্ণা আছে, সে ঝর্ণা খুঁজতেছি। খুঁজতে খুঁজতে অল্প একটু পানি পেয়েছি, কিন্তু আসলে ওনারা যেভাবে বলছে যে ঝর্ণার পানি, তো এটা আসলে ঝর্ণার পানি ঠিক আছে, কিন্তু আসলে আমাদের এটা খেতে একটু অরুচি হবে। এই দেখেন এখানে শ্যাওলা পড়ে যাচ্ছে, এই যে পাথর, এখানে পানির নিচ থেকে ঝর্ণা উঠতেছে। এই যে পানিটা অনেক স্বচ্ছ পানি, কিন্তু আসলে আমার রুচি হচ্ছে না খাওয়ার, কারণ এখানে আসার পর দেখলাম যে একটা ব্যাঙ এখান থেকে দৌড় দিছে। তো এই পানি খাওয়ার মতো ইচ্ছা আমার নেই। তো কমলা বাগানের এই পিছন সাইডে এসে আরেকটা জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে এখানে আরেকটা পিছনে ওই যে আরেকটা বাংলাদেশের একটা পাহাড় আছে। অনেকেই আছে যে একটু ঘোরাফেরা করেই টায়ার্ড হয়ে চলে যায়, কিন্তু আমার তো এটা করলে চলবে না, কারণ আমার সাথে আপনারাও হাজার হাজার দর্শক দেখতেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্প ঔষধি বাগান বনায়নে 2020-2021 পরিমাণ 1000 হেক্টর, চারার সংখ্যা 25,000টি। ঔষধি গাছ আছে বহেরা, আমলকি, হর্তকি, পিতরাজ, নিম, সোনালু, রক্তচন্দন ইত্যাদি। আমরা চারদিকে যেভাবে গাছ কাটা শুরু করছি, একসময় যে আমাদের এখানে গাছ দেখতে পারবো নাকি এটাও দুষ্কর হয়ে গেছে। প্রায় 25,000 গাছ লাগানো হয়েছে, ঔষধি গাছ। প্রকৃতি দেখতে কার কীরকম লাগে সেটা সঠিক জানি না, তবে আমার এইসব জায়গায় আসলে মন চায় না যে আমি বাড়ি আর ফিরে যাই, মন চায় প্রকৃতির ভিতরে হারিয়ে যাই। কমলা বাগানের পিছনে এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে, মানে মন থেকে বলতেছি, অনেক সুন্দর জায়গাটা। এখন আমরা যাচ্ছি সমস্বরী নদীতে, ওখান থেকে আমরা নৌকা রিজার্ভ করে বাংলাদেশের 0 পয়েন্টে যাব। আমরা চলে এসেছি সমস্বরী নদীতে।
তো এখানে পানি আছে, লাকটা একটু ভালো, কারণ পানি শুকিয়ে গিয়েছে অনেকটাই, তারপরে কিছুটা পানি আছে। এখান থেকে একটা নৌকা রিজার্ভ করেছি আমাদের যে বাংলাদেশের যে লাস্ট 0 পয়েন্ট সেখানে যাওয়ার জন্য। কারণ এখান থেকে স্থলপথে আমরা যাওয়ার চেষ্টা করলাম, বিজিবি আমাদেরকে যেতে দিল না, ওখানে নাকি কি একটা ঝামেলা হয়েছে। এই কারণে আমরা নৌকা দিয়ে আমরা এবার এখন যাব। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। আমরা এখন নৌকা নিয়ে 0 পয়েন্টে যাচ্ছি। এখানকার পোলাপান গোসল করতেছে পানির ভেতরে। এই তোমার নাম কি? মুক্তানন্দন হাজন। তারাও না দেখি কত পানি, একদম অল্প পানি। নৌকা থেকে নেমে পড়েছি, কারণ এখানে এই যে বালুর পরিমাণ স্তর, নৌকা আর আসতে পারলো না। আমরা জুতাগুলো খুলে এই যে এখন আমরা যাচ্ছি সামনে 0 পয়েন্ট। এই যে একদম স্বচ্ছ পানি ইন্ডিয়া থেকে ঘুরে ঘুরে আসতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি 0 পয়েন্টে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বশেষ 0 পয়েন্ট, এরপরে আর আমাদের বাংলাদেশে কোনো অংশ নেই। ইন্ডিয়ার এখান থেকে ইন্ডিয়া শুরু, আমাদের আর ওইদিক যাওয়ার কোনো অনুমতি নেই, আমরা শেষ পর্যন্ত আসছি। তো 0 পয়েন্ট নিয়ে জাফলং 0 পয়েন্টের একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখতে পারেন। তো 0 পয়েন্টের এখানকার যে পাথরের মানে পাহাড়ের যে পাথরের রঙগুলা, কোনো জায়গায় দেখা যাচ্ছে শ্যাওলা পরে সবুজ হয়ে আছে, কোনো জায়গায় গোলাপি, আবার কোনো জায়গায় সাদা। এখানে সাদা মাটি দেখা যাচ্ছে, আবার এই সাইডে এই যে অনেক সুন্দর গোলাপি রঙের কালার। কিছুটা আমরা যে চীনা পাহাড়ে গিয়েছিলাম, চীনা মাটির পাহাড়, ওখানকার মধ্যে কালার। এরা পাথর, ভাবছিলাম মাটি। এখান দিয়ে অনেকেই তাদের প্রেমিক প্রেমিকার নাম লিখে রেখে গেছে। এখান থেকে দ্রুত চলে যাব, কারণ এপাশে এই পাহাড়ের উপরেই ইন্ডিয়ান বিএসএফ এর ক্যাম্প আছে। আমরা 0 পয়েন্ট ঘোরা শেষ করে আবার নদীর মাঝে চলে এসেছি। এখন আমরা ওই যে আমাদের সামনে নৌকা, এ যেন প্রকৃতির অপরূপ দৃশ্য। আমরা আজকে যতগুলো পয়েন্ট দেখেছি সবগুলোই সোমেশ্বরী নদীর কোল ঘেঁষে অবস্থিত। কমলা বাগান, রানীখং, ধর্মপল্লী সমস্ত কিছুই এই নদীর পাশে অবস্থিত। আমরা সর্বশেষ গন্তব্যের দিকে রওনা হয়েছি, রানীখং সাজু জোসেফের ধর্মপল্লীর দিকে। আমরা চলে এসেছি আমাদের আজকে সর্বশেষ লাস্ট পয়েন্ট, রানীখং উচ্চ বিদ্যালয়। এর পাশেই আছে সাধু জোসেফ ধর্মপল্লী রানীখং। আমরা এখন সেই পল্লীর ভিতরে, ধর্মপল্লীর ভিতরে যাচ্ছি। ধর্মপল্লীর এই যে ডান পাশে উচ্চ বিদ্যালয়ের পাশেই ওই যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সেই সোমেশ্বরী নদী। আমরা যে 0 পয়েন্টে গিয়েছিলাম বা সোমেশ্বরী নদী প্রথম থেকে যেটা দেখাচ্ছি, মানে এই নদীটার পাশ দিয়েই সব কিছু। যারা খ্রিস্টান ধর্ম অবলম্বী তারা এখানে তাদের পূজা অর্চনা করে, তারা এখানে এই করে। এখানে এই যে সাধু জোসেফ, উনি বাইবেল পড়তেছেন এবং তার অনুসারীরা তাকে অনুসরণ করতেছে। এখন আমরা যাকে দেখতে পারতেছি ইনি হচ্ছেন যিশু, তার কোলে একটা বাচ্চা আছে। এটা হচ্ছে গির্জা, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনাগার। সাধু জোসেফের ধর্মপল্লী ঘোরাফেরা শেষ করে আমরা এখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। আমি চেষ্টা করি বাংলাদেশের যত টুরিস্ট প্লেস আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন। আপনারা আমাকে যত বেশি বেশি সাপোর্ট করতে পারবেন তত বেশি বেশি আমি ট্রাভেল করতে পারবো, তত বেশি বেশি ব্লগ তৈরি করতে পারবো। তো আমার ইচ্ছা আছে বাংলাদেশ ঘুরে দেখার পর ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়ার জন্য। তো আমার চ্যানেলে যখন 50,000 সাবস্ক্রাইবার হবে তখন আমি ইন্টারন্যাশনাল ট্যুর দিব।
তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করেন, আমি ইনশাল্লাহ খুব দ্রুতই ইন্টারন্যাশনাল ট্যুর দেওয়ার জন্য বের হয়ে যাব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।